বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার অফিস, জমিয়ত উলামা ভবন, বাঁকড়া বিরাটি থানা এয়ারপোর্ট, উত্তর 24 পরগনা তথা কলকাতা 51 থেকে দর্শকদের উদ্দেশ্যে, বাংলার মানুষের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে কিছু আলোকপাত করতে চাইছি। যারা শুনছেন শুনবেন, আপনাদের কোনো মতামত থাকলে জেলা স্তরের কর্মীদের মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন। গত জুন মাসের 5 তারিখে 5/6/2026 1171-MD এই অর্ডার ডিপার্টমেন্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অফ মাদ্রাসা এডুকেশন নবান্ন হাওড়া থেকে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি সই করেছেন এবং এটা রাজ্যের প্রতিটি জেলা শাসকের নামে এই অর্ডারটি পাঠানো হয়েছে নবান্ন থেকে। আমার যেটা বিশ্বাস সেটা হলো চিফ মিনিস্টার অফিসের নির্দেশেই হয়তো এটা হয়েছে, এটা হওয়ারই কথা। এই বিষয় নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন গুঞ্জন আমাদের সামনে আসছে। আগামী জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত জেলা শাসকদের এই রিপোর্টে সাবমিট করতে হবে ওই সংশ্লিষ্ট মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে, এবং সেখানে 10টি কলম তারা রেখেছেন, মানে 10টি কলম। এই বিষয়গুলো তাদের পূরণ করতে হবে, এটা আমার কাছে আছে। এবং এখানে এই বিষয়টি তথ্য সংগ্রহ এবং যাচাই, এটা নাকি মাদ্রাসা এডুকেশন মাইনরিটি অ্যাফেয়ার্স এর মূল লক্ষ্য, এটা তারা লিখেছেন তার অর্ডারে। এটাও বলা হয়েছে যে কোনো মাদ্রাসা বন্ধ করার উদ্দেশ্য নয়, এখন বন্ধ হবে না। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে কোথাও স্থানান্তর করা হবে না, যেমন শিক্ষা আপনারা দিচ্ছেন তেমনি দেবেন, এটাও সেখানে বলা হয়েছে। এই নিয়ে সারা রাজ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া, বিভিন্ন ভাবনা আমাদের সামনে এসেছে। পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে মাদ্রাসা আরবি শব্দ দারুল উলুম দেওবন্দের সাথে মাদ্রাসা বড় সংখ্যার যুক্ত আছে। দারুল উলুম দেওবন্দ 1995 সালে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া নামকরণ দিয়ে ভারতবর্ষে একটা ছাতা তৈরি করেছে, যে অপোষিত বেসরকারি মাদ্রাসার সমন্বয় সমিতি। অনেকে খারেজি শব্দটা ব্যবহার করছেন, এটা হলো আরবি শব্দ। আমাদের পরিচয় খারিজি নয়, আমাদের পরিচয় দারসে নিজামি। আবার বলছি, দারসে নিজামি মাদ্রাসা সমূহ যারা নন গভর্নমেন্ট, নন স্পন্সর, সরকারি সাহায্যের বাইরে এবং সরকারের অনুমোদন, মানে মাদ্রাসা হিসেবে অনুমোদনের প্রয়োজন নেই, কিন্তু সোসাইটি অ্যাক্ট বা ট্রাস্ট যেহেতু সরকারের হাতে আছে, সেখানে লিপিবদ্ধ আছে। এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের যে সংস্থা বা নন গভর্নমেন্ট বোর্ড,
তার আলোতে পশ্চিম বাংলায় 1919 সালে আমরা দেওবন্দের অনুমোদনের বোর্ড গঠন করি। এই 2025 সালে রিপোর্টের ভিত্তিতে জানা গেছে দেওবন্দের রাবিতা বোর্ডে 5400 মাদ্রাসা যুক্ত আছে, দেওবন্দের বোর্ডের অনুমোদন প্রাপ্ত। পশ্চিম বাংলায় 1999 সালে মুসলিম ইনস্টিটিউট হলে দেওবন্দের প্রতিনিধিত্ব মাধ্যমে আমরা সেই বোর্ড গঠন করি। আমার মতন অধমকে দারুল দেওবন্দের অল ইন্ডিয়া বোর্ড পশ্চিম বাংলায় সভাপতি তারা মনোনীত করেন। হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব ছিলেন, হযরত মারগুবুর রহমান সাহেব ছিলেন, যারা দুজনে প্রয়াত আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আমরা তখন থেকে এটাকে ধরে রেখেছি এবং আপনাদের সামনে এই আমাদের রিপোর্টের বইটি দিচ্ছি, দেখাচ্ছি। এই রিপোর্টের বই আমরা এবার অর্থাৎ 26 সালে প্রকাশ করেছি। এই বোর্ড আপনার রিপোর্টের বই ডাইরেক্টরিতে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এডিশন 2204, 2004 সালে ফার্স্ট এডিশন। তখন মাদ্রাসা সংখ্যা ছিল সম্ভবত 73 কে 75। পরবর্তী এডিশন 2005, তারপরে 7, তারপরে 2010, তারপরে 2012, তারপরে 2015, তারপরে 2018, তারপরে 2023। 3, 4, 5, 6, 7, 8, 9 এটা হলো নবম ডাইরেক্টরি। এটা আমাদের পরিচয়ের মধ্যে আছে। এখানে 1248টি মাদ্রাসা আছে আমাদের সাথে। এই বোর্ডে এই ছত্র ছায়ায় আমরা এক ছাতার তলায় আছি। 1,85,000 ছেলেরা এখানে পড়াশোনা করে এবং সঠিক অঙ্ক না হলেও কাছাকাছি বলা যাবে 23-24 হাজার শিক্ষক মন্ডলীরা কাজকর্ম করে। দেওবন্দ মতাদর্শের মাদ্রাসা ভারতবর্ষে বেশি। আমাদের বাদ দিয়েও দেওবন্দ মতাদর্শের কিছু মাদ্রাসা আছে যারা এই বোর্ডে নেই, অথচ তারা দেওবন্দ মতাদর্শের মধ্যে আছেন। সঠিক সংখ্যা আমি কিন্তু বলতে পারবো না। আচ্ছা, এরপরে ফুরফুরা শরীফের বন্ধুরা মাদ্রাসা চালান, তাদের কিছু মাদ্রাসা আছে। বসিরহাট যে ভাইরা আছেন তাদেরও মাদ্রাসা আছে, সংখ্যাটা তারাই হয়তো বলতে পারবেন। আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ ভাই যারা আছেন তাদের মাদ্রাসা আছে, বেরেলি ভাইদের মাদ্রাসা আছে। মসজিদ ভিত্তিক কিছু কিছু মাদ্রাসা থাকতে পারে স্বতন্ত্রভাবে। স্বাধীন কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে মাদ্রাসার নামে, সেটাও হতে পারে। এই মোটামুটি ধরুন 5-6টি দিকে মাদ্রাসাগুলো ছড়িয়ে ছিটে আছে পশ্চিম বাংলায়। একেবারে আলিপুরদুয়ার থেকে সাগর, এদিকে ধরুন কুলটি বরাকর থেকে একেবারে সুন্দরবন। এই মাদ্রাসা বিষয় আর সরকারের এই যে ওয়ার্ডার, আমাদের কিছু বলার আছে। চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলতে। সরকার পোষিত, সরকার সাহায্য প্রাপ্ত, সরকার এডেড, নন এডেড, এই পুরো দায়িত্ব সরকারের। আমাদের সাথে ওই মাদ্রাসা এক নয়, কিন্তু অর্ডারের দুটোকে এক করে দেওয়া হয়েছে। সরকারের
সাহায্যপ্রাপ্ত বা সরকারের বলিষ্ঠ সহযোগিতায় যে মাদ্রাসাগুলি আছে তাদের স্বাতন্ত্রতা, তাদের চলাচল তাদের বিষয়। আমরা ওই নিয়ে এখন কিছু বলতে পারবো না বা বলতে চাইছি না। এডেড নন এডেড, মিড ডে মিল পান না পান সবটাই তাদের ব্যাপার। আমি ওই চ্যাপ্টারে বেশি আলোকপাতে যাচ্ছি না। তারা বুঝবেন, তারা বলবেন। আমরা যে মাদ্রাসা চালাই এটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের ভিত্তিতে। এটা হলো ফান্ডামেন্টাল রাইটস। এটা কোন সরকারের সাহায্যপ্রাপ্ত নয়। সরকার এতে নাক গলাতে পারবে না। হ্যাঁ, সমীক্ষা করতে পারে সরকার, তো তারা জানতে চাইবে। এই সমীক্ষা করার বিষয়টিতে কেউ আপত্তি আমরা তুলিনি। ভারতবর্ষের সংবিধানের মৌলিক ধারা আর্টিকেল 21 থেকে ধরে নেন 30, বিভিন্ন ধারার মধ্যে একেবারে স্পষ্ট ভাষায় বলা হয়েছে সংখ্যালঘু সমাজ তারা তাদের নীতি, ধর্মীয় নীতি নির্দেশিকা, চলাচল, শিক্ষা, সংস্কৃতির জন্য প্রতিষ্ঠান গড়বেন, পরিচালনা করবেন। সরকার তাতে হস্তক্ষেপ করতে পারবেন না। এরা হলো আমাদের পরিভাষায় দারসে নিজামি মাদ্রাসা। এই মাদ্রাসা আহলে হাদিস ভাইদের আছে, এ ভাইদের আছে, ফুরফুরের আছে, বসিরহাটের আছে, আরো হয়তো থাকতে পারে। আমাদের বক্তব্য এ বিষয়ে খুব স্পষ্ট। এখানে জেলা শাসককে যেহেতু মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন অর্ডার দিয়েছে 5 তারিখে, আমি অনুরোধ জানাবো প্রত্যেক জেলা শাসকের কাছে আপনারা লিখিতভাবে অর্ডার দিন। মৌখিকভাবে মাদ্রাসায় লোক যাচ্ছে, কে কি বলছে, কে কি চাইছে আমরা জানি না। বিভ্রান্তির শিকার কেউ হবে না। আপনারা জেলা শাসক এই অর্ডারের ভিত্তিতে লিখিতভাবে আপনারা বলুন যে আমরা কি করতে চাইছি। অর্ডারটা আপনাদের ক্যারি করতে হবে। কে কি রিপোর্ট দেবে, মিথ্যা দেবে, সত্য দেবে, ভুল দেবে, অসম্পন্ন দেবে, সে দায়িত্ব তো আমাদের নয়। আমি প্রত্যেক জেলা শাসককে বলবো লিখিতভাবে অর্ডার শিট তৈরি করুন, লিখিতভাবে মাদ্রাসায় দিন। প্রত্যেকটি দরসে নিজামি বেসরকারি মাদ্রাসার কাছে আমাদের অনুরোধ, এই লিখিত অর্ডারের ভিত্তিতে আপনারা সমীক্ষা ফর্ম বা কিছু করলে জানলে জানাবেন, আমরাও জানাবো, আমার আপত্তি নেই। আর মৌখিক ভাবে জানাবেন, কতটা বললেন কতটা বললেন না এটা আমাদের কাছে স্পষ্ট নয়। আমি খবর পাচ্ছি কিছু কিছু মাদ্রাসায় খাকি পোশাকের পুলিশ বন্ধুরা গিয়ে এই কি হলো, এই তোমাদের মাদ্রাসার কি, আমরা বুঝতে অপারগ। থানার বড় বাবু, মেজো বাবু, কনস্টেবল কোন বাবু গিয়ে এই অধিকার তাদের কে দিয়েছে? এই অর্ডারে আছে। সিভিল ম্যাটার, শিক্ষা একটা সমীক্ষা, বড় বাবু মেজর যাচ্ছেন, কেউ কেউ বলছেন মাদ্রাসার দলিল দাও। এসব বন্ধ করতে হবে। হয়রানি পেরেশানি, কেউ বললেন অমুক জনকে ডেকে আনুন, ভদ্ররূপ ডেকে আনলেন, করে চলো যেতে হবে, কেন যাবেন না? আর একটা হলো দুজনের দুই দিকে দুটো হাত ধরে চলুন আমাদের সাহেব ডাকছেন, ওই দুই দিকে হাত ধরে ডেকে নিয়ে আসছে, সাহেব ডাকছে, পুলিশের সেই কাজটা করছে। এটা আমি নিন্দা জানাচ্ছি। প্রাইমারি স্কুলের দলিল আছে, দিতে পারবেন গ্রামের? আমি জিজ্ঞাসা করছি। 50 বছর আগের হাই স্কুলের দলিল দিতে পারবেন? পারবেন না। মাদ্রাসায় সাধারণত কোন স্বামীহারা বোন, বিধবা, তার সম্পত্তি আছে, সে চায় আমি আল্লাহ
কাছে ভালো হওয়ার জন্য, নেকির জন্য আমার 2 বিঘে 1 বিঘে 5 কাঠা জমি দেব, দিয়েছেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন 20, 25, 50 বছর আগে। আপনি এখন দলিল চাইছেন, রেজিস্ট্রি করতে পারেননি, কিন্তু পাড়ার লোককে সাক্ষী রেখে বলেছেন আমার এই দাগ নম্বর ক্ষতি সম্পত্তি দিলাম। এখন ব্যবস্থা করতে হবে কিভাবে কি হয় না হয়। এগুলো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। পুলিশ গিয়ে মাথা ঘামিয়ে পরিবেশকে দূষিত করবেন না। একইভাবে পঞ্চায়েত, একইভাবে এখন বিজেপি সরকার, তারাও দয়া করে মাতামাতি করবেন না। এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো করুণাময় আল্লাহ তাআলা, তার প্রিয় নবী সাইয়্যিদানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার উপস্থাপন। মাদ্রাসা হল ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ। মাদ্রাসা ছাড়া ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে না, চলবে না। ঠিক তেমনি ইসলাম ধর্মকে মাদ্রাসা থেকে বাদ দেওয়া যাবে না, মাদ্রাসাকেও ইসলাম ধর্ম থেকে বাদ দেওয়া যাবে না। এটা আপনাদের বুঝতে হবে। নজর রাখবেন, নজর রাখার কি আছে, রাখবেন, তাতে কি যায় আসে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, 40 বছর ধরে কোনো মাদ্রাসায় বেআইনি কাজ কেউ দেখাতে পারেনি। অনেক মিডিয়ার ভাইরা মুচকে মুচকে হাসছেন, বলছেন এক্সরে হবে। আগে নিজের এক্সরে করুন ল্যাবে গিয়ে, যে আপনার দেহে মনে কত বিষাক্ত বিষয় ঢুকে আছে, তারপর আমাদের এক্সরে করবেন। আজ এই অবতারণার উদ্দেশ্য ঘাবড়াবার কোনো দরকার নেই। আমাদের বোর্ডের সঙ্গে, রাবেতার সঙ্গে যারা যুক্ত, আগামী 17 তারিখে আমরা একটা মিটিং ডাকছি ইনশাআল্লাহ, যেখানে আমরা বিশদ আলোচনা করব। আপনারা আসলে, যারা আসবেন ভদ্রভাবে তাদের বসাবেন, চা খাওয়াবেন, জল খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন। সরকারি মানুষ, মোবাইল নাম্বারটা নেবেন, কোন আধিকারিক তিনি, বিডিও, জয়েন্ট বিডিও বা আর কে, জেনে নেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করতে পারে। অনেকেই ছদ্মবেশ হয়তো আসবে, ভয় দেখাবে, সাবধান থাকবেন। এটা আমাদের কর্তব্য। আমরা এই কারণে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত এই রিপোর্ট জেলা শাসকের মাধ্যমে পৌঁছাবে নবান্নে, মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। তারপরে হয়তো ছাঁকনি দিয়ে ছেঁকে চিফ মিনিস্টার অফিসে যাবে, যার নির্দেশে এই ফর্ম হয়তো বিতরণ হয়েছে বা নির্দেশিকা গেছে। আমরা আতঙ্কিত নই, আমরা লেখাপড়া শিখেছি। দারুল দেওবন্দে আমি সায়েন্স পড়েছি, সৌরবিদ্যা পড়েছি, আমরা জিওগ্রাফি পড়েছি। 5টা 6টি ভাষা আমাদেরকে শিখতে হয়। কে অবজ্ঞায় অবহেলায় উড়িয়ে দেবেন, এটা তো ভুল হবে। আমি হয়তো আপনাকে চিনি না, আপনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা রাজনৈতিক বা ক্ষমতার ব্যক্তিত্ব আছেন, থাকবেন। আমাদেরকে জানার চেষ্টা করে, আমরা সুশীল সমাজ গড়তে চাই, মূল্যবোধকে প্রসারিত করতে চাই, সম্প্রীতির সৌহার্দ্যতাকে বাড়াতে চাই। যে কোনো একটি থানায় যান, মুসলিম অধ্যুষিত এলাকা বা নন মুসলিম, থানার আইসি বা ওসি কে বলুন ক্রিমিনাল লিস্টে কজন মৌলানা সাহেবের নাম আছে, যারা কোরআন হাদিস পড়েছেন, কজন মুয়াজ্জিনের নাম আছে, কজন ইমামের নাম আছে, কজন মুফতি সাহেবের নাম আছে, যারা আইন হাতে নিয়ে সরকার বা আপনার দেশের ক্ষতি করছেন। আর অপরদিকে যাদের ক্রিমিনাল লিস্টের নামগুলো ভরা, তারা কোন কলেজ, বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নামি দামি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, এটা যাচাই করতে বলছি। আমরা সুশীল সমাজ,
ভদ্র সমাজ, আমাদের মনটা অনেক বড়, আমরা একসাথে চলতে শিখেছি, একসাথে থাকতে শিখেছি। ভারতবর্ষ আমাদের পবিত্র ভূমি, মাতৃভূমি, এখানে নারী প্রথা আছে। এই দেশ আমাদের দেশ, আপনাদের দেশ, সবার দেশ এটা। সেই হিসাবে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে, তার প্রয়োজন আছে। সমাজ ব্যবস্থায় মুসলমানরা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে এক কদম চলতে পারে। এটা হলো অপোষিত মাদ্রাসার কথা বলছি, নন গভর্নমেন্ট, নন স্পন্সর। আমাদের দায়িত্ব ভালো ইমাম দেওয়া, ভালো মুয়াজ্জিন দেওয়া, কোরআন হাদিস বুঝতে পারেন, পড়তে পারেন, পড়াতে পারেন, তাদেরকে প্রজেক্ট করা। মসজিদে অনেক আধা বয়স্ক মানুষ নামাজ ধরে কোরআন মজিদ শিখতে চান, যে জীবনটা 30 বছর কেটে গেল, আল্লাহকে তো ডাকলাম না। 40 বছর, 50 বছরের প্রায় বৃদ্ধ, 70 বছর, 60 বছর, তার মসজিদ থেকে বেরোতেই চান না। তার এই বয়সে বলেন, হুজুর একটু কোরআন মজিদ শিখিয়ে দেন, শিখতে চায়। মাদ্রাসায় যে নামাজে যে সূরা পড়ি, এ সূরা তো আমি জানি না, হুজুর একটু শিখিয়ে দেন। কে শেখাবে? কোথায় শেখানো হবে? পাড়ার চায়ের দোকানে হবে, না পার্টি অফিস হবে, না কলেজে, না স্কুলে? আমাদের দায়িত্ব শান্তভাবে বুঝিয়ে তার মেধার ভিত্তি তাদেরকে কোরআন হাদিসের শিক্ষাটা দেওয়া, যাতে নামাজটা শুদ্ধ হয়। এছাড়া অনেক হারাম হালালের মশলা মশাইল আছে, উত্তরাধিকারী ওয়ারাসাতের মশলা আছে, এসবগুলো কে বলবে? নবীজির পবিত্র জীবন দর্শন আছে, সাহাবাই কেরামদের জীবন দর্শন আছে, আল্লাহর ওয়াহদানিয়াতের আছে। এগুলো তো শেখাবো, ওইভাবে শেখাচ্ছি। এই মানে অপোষিত দর্শনে যাবে মাদ্রাসায় খুঁজে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, বলা যেতে পারে কিছু মাদ্রাসা হয়তো পয়সা করি, তারা বিভিন্ন সন্ধান পেয়ে একটু সচ্ছলতা আছে, তাদের একটা স্ট্যাটাস। আর একটা স্ট্যাটাস, প্রয়োজনের স্বার্থে মাদ্রাসা গড়েছেন, গুছিয়ে উঠতে পারেননি, ভালো বাথরুম, ভালো রান্নাঘর, তাদের সময় লাগবে। নবান্ন যে অফিস চলে, এটা হলো রাজ্য স্তরের মুখ্যমন্ত্রীর অফিস। এর চেহারা, এর সৌন্দর্যতা, এর ডিসিপ্লিন একটা দিক। ডিএম অফিসে যাবেন, জেলার তিনি অধিকর্তা, সেখানে নবান্ন চেয়ারকে পাওয়া যাবে? যাবে না। এসডিও অফিসে যান, ডিএম অফিসে চেয়ারকে পাওয়া যাবে? বিডিও অফিসে যান, স্তর। ঠিক তেমনি যে সমস্ত মাদ্রাসা গুছিয়ে উঠেছে, তাদের পরিকাঠামো ভালো বা ভালোর দিকে। যারা গুছিয়ে উঠতে পারেননি, তাদের পক্ষে একটু সমস্যা। এটা ঘাবড়াবার দরকার নেই। মানুষের চাঁদাই তো মাদ্রাসা চাল, আল্লাহ তাদের দেবেন, আমাদেরও দেবেন। আমার এই ভিডিওটা গ্রহণ করবেন। পুলিশ মাদ্রাসায় গিয়ে দাপাদাপি না করে, পুলিশের কোনো ফাংশন এখানে নেই। এটা আতঙ্কিত করতে চাইছে, ডিমোরালাইজ করতে চাচ্ছে আসামের মতো, এটা কিন্তু অন্যায় কথা। নীতিগত ভাবে ডিএম কে অধিকার দেওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে, তিনি লিখিতভাবে বলবেন যে আমি এই সার্কুলারটা পেয়েছি। সার্কুলার মুখে কেন যাবেন? মুখে যাওয়ার কি আছে? আমরাও বুঝিয়ে দেব, আমরা এই বিষয়টা আলোচনা করব টেবিলে। ফুরফুরার ভাইরা ফুরফুরাই করবেন, বসিরহাটটা বসিরহাটে করবে, আহলাদিস ভাইরা কাগজ নিয়ে ঘষার সব তো লেখাপড়া জানানো। কেউ যদি মনে করে মানসা মৌলানা সাহেবরা মূর্খ, এসব জামানার নেই। আমার নাতি, আমি নাম বলবো না, সে কোরআনে কারিমের হাফিজ, 5 ওয়াক্তের নামাজ পড়ে আর মাদ্রাসায় পড়ছে, এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, 2-4 নম্বর লেটার পাইনি। তার শিক্ষকরা বলছে, এই তুই জয়েন্টে ভর্তি হ। মাদ্রাসায় পড়ে, আপনার জানা নেই, হাওড়ার একজন ইমাম সাহেব তিনি বললেন যে
দাদু, আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, মসজিদের ইমাম, দেওবন্দ পড়ুয়া একজন আলেম হাফেজ কে কারি পরীক্ষা দিয়েছে, দিয়ে বলছেন আমার ইচ্ছা ভালো আইনজীবী হও, ভালো পড়াশোনা করব। এ খবর আপনাদের কাছে নেই, তো আমরা কি করব, ঢোল পিটাবো? এরকম বহু পরিসংখ্যান পাবেন যার মাদ্রাসায় পড়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, কলকাতা আলিয়া বা অন্যান্য জায়গায় পরীক্ষা দিচ্ছেন, বড় বড় ভালো জায়গায় তারা উন্নতি করছেন, পরীক্ষার রেজাল্ট পাচ্ছেন। আপনাদের কাছে নেই, আপনারা জানুন, বুঝুন, এটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়। মাদ্রাসার অস্তিত্ব দুনিয়া যতদিন থাকবে, ভারতবর্ষ যতদিন থাকবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দরসে নিজামি মাদ্রাসা সর্বস্তরের ভাইদের থাকবে, ইনশাআল্লাহ থাকবে। এতে কোনো ধরনের তঞ্চকতা নেই, খুব পরিষ্কার। সমীক্ষা হচ্ছে, হবে, একবার নয় 100 বার আমাদেরকে আছে, কিন্তু সংযতভাবে, ভদ্রভাবে, ভয় দেখাবে এসব নয়। সরকার জানতেই পারে সোসাইটি অ্যাক্টে কে রেজিস্টার্ড, কে আনরেজিস্টার্ড, কে ট্রাস্ট, সব তো আছে আপনাদের কাছে, আপনারা জানুন। আর সরকার পোষিত মাদ্রাসা, আলিয়া, জুনিয়র, সিনিয়র, এডেড, আনএডেড, এটা তাদের দায়িত্ব, আমরা ওই নিয়ে মাথা ঘামাবো না। যখন সুযোগ হবে, দরকার হবে, তো ইনশাল্লাহ তখন আমরা বলবো কি করার আছে না আছে। জেলা শাসকদের বলবো, আপনারা দায়িত্ব পেয়েছেন, লিখিত দায়িত্ব নিয়ে বিডিও, এসডিও বা যেখানে পাঠাবেন পাঠান। ফাঁকা ময়দানে পাঠিয়ে দিলেন দুজনকে, গরম মাথা ঠান্ডা মাথার অফিসারদের পাঠান। সহযোগিতা পেয়েছেন, পাবেন। লিখিত ডকুমেন্ট চাইলে লিখিতভাবে আপনাকে দিতে হবে, যে লিখিত পাচ্ছি লিখিত দেব। মৌখিক চান মৌখিক পাবেন। আর যারা যাবেন দয়া করে মাদ্রাসায় নিজের পরিচয়, নিজের আই কার্ড দেখাবেন। আপনি যে সঠিক অফিসার আমরা জানবো কি করে? আপনার নামে কোনো ত্রাস যারা করে তারা যদি ঢুকে যায়, এই বেটা দে, ভয় দেখে আসে, কে দায়িত্ব? সে দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব তো আপনাদের। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমাদের উদ্যোগ আয়োজন আল্লাহ জানা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। গরু আমাদের মা, গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। যতগুলো মতপথ আছে, আপনি যখন এক করবেন, দেখবেন রামকৃষ্ণের ভাষায় আপনাকে বলতে হবে, যত মত তত পথ, সব পথের একটাই মত। ইনসানিয়ত। গলায় মালা নিয়েছো, তিলক সেবা করছো, গলায় পৈতা নিয়েছো, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো, কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে, ও পৈতারও দাম নেই, মালারও দাম নেই। বাবা মা হাঁপাচ্ছে সিঁড়ির তলায়, আর তুমি পুরলি গুইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছ, কম্য হবে? হবে না। সবার আগে মানবতা, মনুষ্যত্ব আগে। মনুষ্যত্বই বড় ধর্ম, আর সব তার পিছে। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। ক্লিয়ারলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যদি আমরা মানুষ হই, এই তো সব থেকে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। পা থেকে মাথা পর্যন্ত তুলসী মাটি মেখে ঘুরছো, বৃন্দাবনের কাদা মেখে ঘুরছো, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোবো না, ওর ছোবো না। তুমি কি মানুষ? কোন অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ
নয়। আগে বোঝা লাগবে, আমরা যারা বলছি মুসলমান, আমরা যারা বলছি হিন্দু, আমরা যারা বলছি জৈন, খ্রিস্টান, পার্সি, ঈসাই, আমরা কারা? আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই। হিন্দু তিন রকম হিন্দু হয়ে গেছে। ভালো করে শুন, তিন রকম, এক রকম নয়, তিন রকম হিন্দু হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপির হিন্দু, একটা তৃণমূলের হিন্দু, আর একটা অভাবী গরিব দুঃখী কাঙালি হিন্দু। এদের কোনো পার্টি নেই, এদের কোনো জাত নেই। এদের জিজ্ঞেস করো, ভাই তোরা পার্টির পেছনে ছুটিস না কেন? বলে দরকার নেই ভাই, খাটলে তবে খাওয়া হবে, ছুটে কি হবে? আর যে দুটো হিন্দু পাশাপাশি দাঁড়িয়ে আছে, এ বলছে এই জয় জয় দুর্গা বল, এ বলছে জয় শ্রীরাম বল। লড়াই হচ্ছে দুর্গা আর রাম নিয়ে। বুঝে দেখুন তো, চায়ের দোকানে বসে, মোড়ে বসে, চান করতে গিয়ে, দাঁত মাছ দিয়ে টিউকলে দাঁড়িয়ে যে দুটো রাজনৈতিক দল নিয়ে আপনারা মারপিট করছেন, তাদের কখনো মারদাঙ্গা করতে দেখেছেন? তারা করে না। তাহলে তাদের নাম নিয়ে আপনারা কেন মারপিট করছেন? উত্তর দিতে পারবেন না। যে কজন মারপিট করছে, গ্রামের মাধ্যমে কিছু লাঠি রুটি লাড্ডু পেয়েছে, তার জন্যে মারপিটটা করছে। যে পায়নি ওর মুখে কোনো কথা নেই। আমাদের বলে দিল গরু আমাদের মা, গো মাতা, গোমূত্র পান করলে ৩৫০০-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি ৩৫০০ রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুদ রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে ১,০০,০০০ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে ১,০০,০০০ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে দেখে নিন। দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। শুধু গরু যে মা বানিয়েছে তা নয়, ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের, জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা? কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। একদল মাথা মোটা টুপি পরে ঘুরছে, ভারত মাতা কি জয় বলবে না। আরে বললে অসুবিধা কোথা, বল না ভারত মাতা কি জয়। খারাপ হয়ে যাচ্ছে, শুনতে চাচ্ছে বলে দে, পেছনে যাবি ভুলে যাবি। কিন্তু না, ও বলছে তুই বল, এ বলছে আমি বলবো না। মারপিটের সূত্র দেশ নিয়ে আরম্ভ হয়ে গেল। ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? কোন অ্যাঙ্গেল থেকে তো ভারত মা নয়। বলুন তো, এই ভারত নাম থেকে এসছে? কিছু মানুষ বলবে লক্ষণের ভাই ভরত, ভরত গদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে এই দেশ ভারতবর্ষ। আবার কিছু মানুষ বলবে শকুন্তলার ছেলে ভরত, দুষ্মন্তের ছেলে ভরত, সেই শকুন্তলার ছেলে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবার বলুন তো, শকুন্তলার ছেলে থেকে হয়েছে, রামের ভাইয়ের থেকে হয়েছে, এই দুটো ভরত মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তাহলে এদের নাম থেকে দেশের নাম যদি ভারত হয়, তাহলে ভারত বাবা হবে না মা হবে? দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাচ্ছে, ফ্যাক্ট চেকিং করুন। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবেন না। ওনলি ফর ফ্যাক্ট চেকিং। চেকিং করবেন কি করে? ধর্মীয় মানুষগুলো ধর্ম নিয়ে বক্তব্য দিল, আর আপনি বাড়িতে চলে গিয়ে আপনার ছোট ছোট মেয়ে ছেলের পায়ে কালো সুতো বেঁধে দিয়েছেন। কেন? পাশের বাড়ি দিচ্ছে, এ বাড়ি ও বাড়ি দিচ্ছে, সুতো বাঁধলে নাকি নজর লাগবে না। কিন্তু যার নজর খারাপ, সুতো কেন, লোহার গ্রিল দিয়ে ঝালাই করে দাও, ও কুনজর দেবে। আর যার ভালো নজর, কিছু থাক বা না থাক,
সে সবাইকে মা বোন ভাই বোন ছেলে মেয়ে বলে বিচার করবে। ফ্যাক্ট চেকিং কাকে বলা হয় ভালো করে মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মকে বৈজ্ঞানিক আওতায় এনে বিজ্ঞান মনোভাবনায় ধর্মকে পরীক্ষা করো। বিজ্ঞানের কোষ্ঠী পাথরে চেক করে নাও ধর্মের এই কথাটা ঠিক না ভুল। এক জায়গায় 4টে ধর্মীয় মানুষ বসেছে, আর এক জায়গায় টেবিল নিয়ে 4টে বৈজ্ঞানিক বসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয়। এক জায়গায় 4টে বৈজ্ঞানিক বসেছে টেবিল নিয়ে, এক জায়গায় 4টে ধর্মীয় গুরু বসেছে টেবিল নিয়ে, চেয়ার টেবিল নিয়ে বসেছে। এক ব্যক্তি অন্ধকার ঘরে ঢুকেছে, ঢোকার পরে মাথায় কি যেন একটা পড়েছে, মাথা কেটে গেছে, ফেটে গেছে, রক্ত বেরুচ্ছে। তাড়াতাড়ি অন্ধকার ঘর থেকে বাইরে এসে ধর্মগুরুদের কাছে প্রথমে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে আমার এরকম হলো কেন। একজন বলে উঠলে গত জন্মের কর্মফল, তার জন্য তোমার মাথাটা ফেটে রক্ত বেরুচ্ছে। আর একজন বললে তোমার পৈশাচিক দশা আছে, শনির দশা চলছে, দশা খারাপ, তাই যেখানে যাচ্ছ তোমার পায়ে পায়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে। আরেকজন বলে উঠলে তুমি পুণ্যের দিকে কম করেছো, পাপের দিকে বেশি করেছো, এর জন্য দেবতা তোমার দিকে রুষ্ট হয়েছে, তাই দৈব তোমার মাথায় আঘাত করেছে। আরেকজন বলে উঠলে তুমি দীক্ষা নাও আর যজ্ঞ করো, তাহলে তোমার দশা ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তি বৈজ্ঞানিক 4জন বসে আছে, তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিকরা কি করলেন, প্রথমে অন্ধকার ঘরে লাইট দিলেন, আলো দিয়ে জ্বালালেন, জ্বালিয়ে নিচে চেক করলেন একটা সিমেন্টের টুকরো পড়ে আছে। চতুর্দিকে দেখলো ছাদের এক কোণায় ওখানে ওই টুকরোটা ওখান থেকে ভেঙে পড়েছে, নিচের থেকে টুকরোটা ওই জায়গায় ফিট করে দিয়ে দেখলো হ্যাঁ এখানকার টুকরো। ওই ব্যক্তিকে বলে দিল, 4জনে মিলে একটা কথা বলে দিল, আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, ছাদ কমজোর হয়ে গেছে, মানুষের ঢোকার পরে যে ভাইব্রেশন হয়েছে ওই ভাইব্রেশনটা ওই জায়গা সহ্য করতে পারেনি, একটা টুকরো নিচে এসে তোমার মাথায় পড়েছে আর কেটে রক্ত বেরোচ্ছে। 4টে বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিল একটা, ওই টুকরো ওখানকার টুকরো ওখানে বসে চেক করে দেখে নিল এখান থেকে ভেঙেছে কিনা, কিন্তু 4টে ধর্মগুরু 4 রকম বলল। আমার উদ্দেশ্য কোন জায়গায়, আমার উদ্দেশ্য ধর্মকে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখো, তাহলে ধর্মের ভিতরে কোনো অযৌক্তিকতা আর থাকবে না। আমার ধর্মের দিকে আঙুল তুলে কেউ কখনো বলতে পারবে না যে এই ধর্মে নোংরা লেখা আছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য ধর্মগ্রন্থে যে নোংরা কথাগুলো লেখা আছে সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। কোন কোন বইয়ে কোথায় কোথায় নোংরা লেখা আছে, এই নোংরামগুলো আপনারা মানবেন না। আর ছেলে মেয়েদের বলবেন যে বইয়ে নোংরা কথা লেখা আছে সে বই আমাদের ধর্মগ্রন্থ হতে পারে না। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যে সকলার মঙ্গল চাইবে, সকলার ভালো চাইবে। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যার ভিতরে করুণা, দয়া, দীনতা, দৈন্যতা, ভালোবাসা লুকিয়ে থাকে। বলুন তো মা, কদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, দুর্গা পূজার আবাহন আর দুর্গা পূজা বিসর্জন পড়ে নেবেন কালিকা পুরাণ, সেখানে স্পষ্ট লেখা হচ্ছে দুর্গা পূজার বিসর্জনের দিন বাজি বাজনা হবে, কাদা হড় মাখবে, কাদা মাখবে, ফুল আর খই ছড়াতে ছড়াতে যাবে বিসর্জনে। বলুন তো খই কোথায় ছড়ায়? মানুষ বেঁচে থাকলে না মরে গেলে? তাহলে দুর্গা পুজোর বিসর্জনের দিন আপনাকে খই ছড়িয়ে ছড়িয়ে যেতে হবে আগে আগে। কোন বই বলছে? কালিকা পুরাণ পঞ্চানন তর্করত্ন, তিনি বলছেন বিসর্জন কিভাবে দুর্গা পূজার করবেন। শুধু তাই নয়, ভগ লিঙ্গজনিত গ্রামীণ ভাষার গালাগালি দিতে দিতে, ভগ, আমি আবার রিপিট করছি, ভগ লিঙ্গজনিত গ্রামীণ ভাষার গালাগালি দিতে দিতে
সঙ্গে বেশ্যারা থাকবে, বেশ্যারা নাচবে, বেশ্যাদের নৃত্য করত অবস্থায় দুর্গা ঠাকুরের বিসর্জন হবে। এবারে বলুন, আপনি মেনে নেবেন এই সব কথাগুলো? অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর ভালো তো আছে, ভালোটা বলো না, খারাপগুলো কেন বলছো? নোংরাগুলো আমি এই জন্যে বলছি যাতে নোংরাটা পরিষ্কার হয়। তোমরা বই পড়ো না, বই আমি পড়ি, তাই আমি তোমাদের সচেতন করি। তোমার ঘরে 4-5টা বৌমা আছে, 4-5টা বৌমার ভিতরে সকলার ছোট ছোট বাচ্চা আছে। এখন একটা বউয়ের বাচ্চা যদি পায়খানা করেছে, চতুর্দিকে পেট খারাপ হয়েছে, সব জায়গায় পায়খানা করেছে, বৌমাটা এত নোংরা করেছে কি পায়খানা পরিষ্কার না করে সবার উপরে ছাই দিয়ে দিয়ে রেখেছে এক মুঠো করে।